তো দেখো, আমি আজকে তোমাদের জন্য স্লাইড বানিয়ে এনেছি। চ্যাপ্টারের নাম রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এটা অত্যন্ত কিন্তু ইম্পর্ট্যান্ট, আবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে পড়তে কি হবে, দেখো এখানে মার্ক করা রয়েছে অল ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যত রকমের পুষ্প সমন্বিত উদ্ভিদ রয়েছে যেগুলো প্রধানত অ্যাঞ্জিওস্পার্ম শো সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাদের মধ্যে কিন্তু যৌন জনন আমরা দেখতে পাবো একটা প্রধান মাধ্যম হিসাবে। আমরা জানি যে রিপ্রোডাকশন প্রধানত কিন্তু 3 প্রকারের হয়, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, আরেকটা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেটাকে আমরা অঙ্গজ জনন হিসাবেও বলে থাকি। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট রয়েছে দ্য বিউটিফুল myriads of flowers, their colors and fragrances are all tools. প্রত্যেকটি ফুলের যে রং, তার বর্ণ, তার গন্ধ এবং তার যে আকৃতি, সাধারণত সেটা আমরা বড় হিসাবে দেখি। কেন বড় হতে হবে? এই কারণে, যদি সেটা বড় না হয়, যদি সেটা রঙিন না হয়, যদি তার মধ্যে মকরন্দ না থাকে, তাহলে কিন্তু যে সমস্ত পতঙ্গগুলি রয়েছে সেগুলো কিন্তু আকৃষ্ট হয়ে ফুলের কাছে আসবে না। এবার তোমরা বলতে পারো যে ফুলের কাছে যদি মকরন্দ না আসে, আমাদের ফুলের কাছে যদি কোনো রকমভাবে সুগন্ধ না থাকে, তাহলে কি ক্ষতি আছে? তাহলে কিন্তু আমাদের পতঙ্গ যদি না আসে বা অন্য কোনো মাধ্যমে, তাহলে কিন্তু তাদের মধ্যে জনন প্রক্রিয়াটা সম্পন্ন হবে না, যৌন জননটা। বোঝা গেল? না বুঝতে পারলে অবশ্যই বলবে, না বুঝে হ্যাঁ কেউ বলবে না, আর না বুঝে হ্যাঁ বলাটা কিন্তু উচিত নয়। ঠিক আছে, আসো পরেরটায় আসি। বলছে যে এই যে কালার এবং সেন্ট থাকতে হবে। কালার এবং সেন্ট যদি থাকে তবেই কিন্তু সেটা যে সমস্ত পলিনেটর রয়েছে এবং যে পতঙ্গগুলি রয়েছে সেগুলোকে কিন্তু আকর্ষণ করবে। ঠিক আছে, আমরা যে ফ্রুটসগুলো দেখি বা যে সিডসগুলো দেখি, সেগুলো কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমেই তৈরি হয়, মানে যৌন জননের মাধ্যমেই কিন্তু নিষেক হয় এবং নিষেকের পরেই কিন্তু ফুল এবং ফলের উৎপন্ন হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এইবার আমরা চলে আসব সুন্দর সুন্দর ফুলে। ফুল কার কার পছন্দ? অনেকেরই পছন্দ ফুল। ঠিক আছে, ফুল জিনিসটাই এমন, সবারই পছন্দ হয়। অনেক অনুষ্ঠানে, পূজায় আমাদের ফুল লাগে, তো ফুল সম্পর্কে তো জানতেই হবে। তাহলে চলো ফুল সম্পর্কে এখন একটু জেনে নিই। ফ্লাওয়ার এ ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্ম, এটা বইয়ের ভাষা নয়, এটা আমার ভাষা। তোমরা চাইলে অন্য কিছু ভাবতেই পারো। ফ্লাওয়ার এ ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্ম মানে ফ্লাওয়ার অত্যন্ত মনোমুগ্ধময় একটা অঙ্গ। কার? অ্যাঞ্জিওস্পার্মের। অ্যাঞ্জিওস্পার্ম মানে যে সমস্ত উদ্ভিদের ফুল হয় এবং ফুল থেকে ফল হবে। সাধারণত সপুষ্পক উদ্ভিদকে আমরা অ্যাঞ্জিওস্পার্ম বলে থাকি, সেটা আমরা সবাই জানি। তো এই সপুষ্পক উদ্ভিদের মূল যে আকর্ষণীয় বস্তু, সেটাই কিন্তু ফুল বা পুষ্প। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা অবশ্যই লিখে নিতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যে লাইনটা আমরা এবার পড়ব, সেটা কিন্তু অনেকবার নিচে এসেছে। তাহলে কি লেখা আছে একটু পড়ে নিই। টু এ বায়োলজিস্ট, ফ্লাওয়ার্স আর মরফোলজিক্যাল অ্যান্ড এমব্রায়োলজিক্যাল মার্ভেলস অ্যান্ড সাইডস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। স্যার, এত কঠিন ইংলিশ সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, একটু মাথার উপর দিয়ে যাবে না, সবগুলোকে মাথার ভেতরেই ঢোকানো হবে। এবার দেখো, টু এ বায়োলজিস্ট, একজন জীববিজ্ঞানীর মতে বা তার কাছে, ফ্লাওয়ার্স, ফুলগুলি, আর মরফোলজিক্যাল মানে শারীরবৃত্তীয়ভাবে, অ্যান্ড এমব্রায়োলজিক্যাল ভ্রূণগতভাবে মার্ভেলস হয়। যেরকম আমাদের ঘরের মধ্যে যেটা মার্ভেলস থাকে, যেটা অত্যন্ত আমাদের ভালো লাগে, পছন্দ হয়। যত দেখবে জিনিস রঙিন হবে, যেগুলো দেখবে যে বড় হবে, যেগুলো মানুষকে আকর্ষণটা বেশি করে। অ্যান্ড সাইডস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং সেখানেই কিন্তু যৌন জননটা সম্পন্ন হয়। ঠিক আছে, এবার কথা হলো স্যার মরফোলজিক্যালটা এখানে কেন বলেছে? কারণ তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্যে
একটা খুব নতুন সুন্দর দামি জামা পরে বেরোলে, তো রাস্তায় সমস্ত লোক তোমাকেই দেখছে যে সৌরভ এত সুন্দর একটা জামা পরে এসেছে, নিশ্চয়ই এটা কোথা থেকে অর্ডার দিয়ে বানিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখতেই যেটা ভালো হবে বা যার সুগন্ধই এত সুন্দর হবে, তার কাছে তো মানুষ আসবেই। আরেকটা আমাদের বুঝতে হবে, সেটা হলো এমব্রায়োলজিক্যাল। এমব্রায়োলজিক্যাল মানে কি? এমব্রায়োলজিক্যাল মানে হলো এমব্রায়ো ডেভেলপমেন্ট অকার হেয়ার, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের এমব্রায়োটা ডেভেলপড হচ্ছে। ঠিক আছে না? বলো, বুঝতে পেরেছো না পারোনি? বলো, এতদূর অবধি ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, চলো এবার তোমাদের জন্য একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। জানি আমার আঁকা খুব একটা ভালো নয়, তবু আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পেডিসেল অথবা স্টক হিসেবে আমরা এটাকে বর্ণনা করতে পারছি, যার মাধ্যমে দেখো আমাদের এখানটায় অ্যাটাচ হয়ে রয়েছে। তার উপরে দেখো থ্যালামাস, এই যে অংশটা, এটা ধারক অংশ, এটাকে আমরা থ্যালামাস বলে থাকি। ইম্পর্টেন্ট, দেখো তার উপরে কি রয়েছে? দেখো সবুজ রঙের রয়েছে, এটা আমাদের বৃতি, সেপাল আমরা বলি। বৃত্তাংশ বাংলায় বলে, ইংলিশে বলা হয় সেপাল। ঠিক আছে? সেপাল, অনেকগুলো সেপাল মিলে তৈরি হয় একটা ক্যালিক্স। তার উপরে রয়েছে দেখো রং বেরঙি রঙিন আমাদের দল বা আমাদের ফুলের পাপড়ি, যেটাকে আমরা বলছি পেটাল। ওকে, দেখো তারপরে কি রয়েছে? এইটা হলো আমাদের পুংধানি, এটা হলো আমাদের স্টক, এটাকে আমরা এক একটাকে আমরা বলবো স্ট্যামেন। বলবো স্যার আপনি একটা মার্ক করেছেন, প্রত্যেকটাকে আমরা স্ট্যামেন বলবো, আর এগুলো সবগুলোকে মিলিয়ে কি বলবো? কেউ বলতে পারবে? এটাকে আমরা বলতে পারবো কি? বলো, কে কে জানে? পুংকেশর চক্র, কারেক্ট, একদম ঠিক, বাংলা এটাকে পুংকেশর চক্রই বলে। আচ্ছা, তারপরে এই যে অংশগুলোকে আমরা কি বলবো স্যার? এটা হলো আমাদের গর্ভকোষের চক্র। এগুলো এক একটাকে আমরা বলবো কি বলবো? বলো, পিস্টিল বলবো, কারেক্ট। তো এইটা পারলে কেউ ছবি তুলে নিতে পারো, বা এটাকে পজ করে কেউ এঁকেও নিতে পারো। এটা খুব মনে হয় ভালোই হবে তোমাদের জন্যে, মানে বোঝার জন্যে খুব ইম্পর্ট্যান্ট এটা একটা। ঠিক আছে না? তো নাও চলে এসেছে আমাদের নতুন স্লাইড, যেখানে কি বলা আছে? প্রি ফার্টিলাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস, যেখানে আমাদের নিষেকের আগের কী কী স্ট্রাকচার রয়েছে এবং তার ইভেন্টস কী কী ঘটছে, যেটা আমাদেরকে একটু বুঝতে হবে। বলছে যে মাচ বিফোর ফ্লাওয়ারিং ইজ সিন অ্যাজ অন প্ল্যান্ট, যেটা ফুল তৈরি হওয়ার আগে এখানে আমরা কিছু এরকম ঘটনা দেখতে পাই। কি কি দেখতে পাবো? চলো আরেকটু আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। সবার প্রথমে কি হবে? রুট এপিক্যাল মেরিস্টেম এবং শুট এপিক্যাল মেরিস্টেম, দুই প্রকার মেরিস্টেম হয় আমরা জানি। আরও আমাদের মেরিস্টেম রয়েছে, বাংলায় আমরা কি বলবো? অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, তাই না? তো এই অগ্রস্থ ভাজক কলাই একটা উপরে রয়েছে আমাদের এপিক্যাল মেরিস্টেম, যেটাকে আমরা বলি শুট এপিক্যাল মেরিস্টেম, আর একদম মাটির নিচে যেটা চলে গেছে মূলের মধ্যে দেখতে পাবো আমরা রুট এপিক্যাল মেরিস্টেম। ঠিক আছে? যেগুলো প্রধানত আমাদের সামনের দিকে বৃদ্ধির জন্য দায়ী হয়। ঠিক আছে? যেগুলো ইম্পর্ট্যান্ট ফ্লোরাল মেরিস্টেম, এটা মনে রাখবে। তো এখানে কিছু হরমোনাল স্ট্রাকচারাল চেঞ্জেস হয়, তো সেইগুলো আমরা পরবর্তীকালে যখন আমরা আরও ডিটেলসে জানবো, তখন আমরা এটাকে আরও ভালোভাবে আলোচনা করব। ক্লাস 11-এ তোমরা প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে নিশ্চয়ই তোমরা এগুলো পড়ে এসেছো, যে কীভাবে ডিফারেন্সিয়েশন হয়, ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন হয়, ওখানে পড়ানো হয়েছে। তো এখানে দেখো এখানে ওখানে ফ্লোরাল একটা প্রাইমোডিয়াম তৈরি হচ্ছে, তারপর একটা বার্ড দেখো তৈরি হয়ে গেল ওখানে, মানে ফুলের কুড়ি তৈরি হলো। এবার ওই ফুলের কুড়ি থেকেই কিন্তু একটা সুন্দর সুন্দর ফুল তৈরি হয়ে গেল। এই দেখো, দেখা যাচ্ছে একদম, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যতটা অবধি পড়ালাম আরেকবার আমি জিজ্ঞাসা করছি, আমাদের টোটাল ফ্লাওয়ারে কতগুলো হোলস রয়েছে? 4টে হোলস রয়েছে, তাই তো? ক্যালিক্স, করলা, এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েট হোলস, মানে এগুলো সাহায্যকারী, এটা কিন্তু সরাসরি জননের সাহায্য করে না। ঠিক আছে? আর বাকি দুটো কি থাকলো?
স্ট্যামেন এবং কার্পেল, যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ হোলস। আবার বলছি, ক্যালিক্স করল অ্যাসোসিয়েট হোলস, স্ট্যামেন এবং কার্পেল হলো রিপ্রোডাক্টিভ হোলস, অর্থাৎ 4টে। মনে রাখতেই হবে এটা, এটা একদম বেসিক কনসেপ্ট। যার বেসিক ক্লিয়ার নেই সে কিন্তু পারবে না ঠিকভাবে রেজাল্ট করতে, সে কারণে আমাদের বেসিকটাকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, চলো এসে গেছে আমাদের নতুন স্লাইড। তাহলে এখানে কি বলা আছে? স্ট্যামেন, মাইক্রোস্পোরাঞ্জিয়াম এবং পোলেন গ্রেইনস। অ্যান্থার কেমন হবে? অ্যান্থার হবে 4 সাইডেড টেট্রাগোনাল স্ট্রাকচার। টেট্রাগোনাল মানে স্যার 4টে অংশ রয়েছে, 4টে মাইক্রোস্পোরাঞ্জিয়াম রয়েছে, মাইক্রোস্পোর যার মধ্যে থাকে। কিন্তু স্যার এটা মনে রাখবো কী করে? মনে রাখবো আমরা এরকমভাবে যে মাইক্রোস্পোরাঞ্জিয়া সেটা কী বস্তু স্যার? মাইক্রোস্পোরাঞ্জিয়া হলো সেই বস্তু যেখান থেকে কিন্তু পোলেন গ্রেইন আমাদের তৈরি হবে। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখানে দেখো একটা স্ট্যামেন দেখানো আছে না, স্ট্যামেন। তো এই যে স্ট্যামেন রয়েছে আমাদের, এই দেখো স্ট্যামেন রয়েছে। তো এই যে আমাদের স্ট্যামেনের মধ্যে এই যে অংশের মধ্যে যে অ্যান্থারগুলো রয়েছে না, এটা দেখো কতগুলো লোব রয়েছে, 1 2 3 4, 4টে লোব রয়েছে। এই জন্য এটাকে আমরা অনেক সময় বলে থাকি বাইলোবড। এবং প্রত্যেকটার মধ্যে আবার থিকা রয়েছে, প্রত্যেকটার মধ্যে 2টো করে থিকা রয়েছে। তো এই জন্যই 2 2 4 বোঝা গেছে টোটাল, সেজন্য এটা 4টে থিকা রয়েছে, লেখা রয়েছে, দেখো দেখে নাও। এবং এটা কি, ওই যে একটা লঙ্গিচুরিনাল একটা গ্রুভ রয়েছে, একটা যেন খাঁজের মতো অংশ রয়েছে, যেটা লেন্থ ওয়াইজ রয়েছে, ব্রেথ ওয়াইজ নয়। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এই যে গ্রুভ রয়েছে এটা লঙ্গিচুরিনালি নাকি এটা তোমার ট্রান্সভার্স। এটা কিন্তু হবে লঙ্গিচুরিনাল, এটা লেন্থ ওয়াইজ এটা সেপারেট করে দিচ্ছে 2টো থিকাকে। আবার এখানেও পাশে 2টো থিকা রয়েছে, সে কারণে এটা আমাদের টোটাল 4টে রয়েছে, 4 থিকা। ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে অ্যান্থার আর ফিলামেন্ট দুটো কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে, দেখো পাশের ছবিতে এই অংশটাকে আমরা বলছি অ্যান্থার, এবং এইটা হলো অ্যান্থার এবং এইটা হলো আমাদের ফিলামেন্ট। দেখো একটা লম্বা লম্বা সুতোর মতো অংশ, বোঝা গেছে? দেখে নাও ভালো করে। এবং এই ফিলামেন্টের যে প্রক্সিমাল এন্ড মানে সর্বশেষ যে অংশটা, এটা কিন্তু অ্যাটাচ থাকে থ্যালামাসের সাথে। ইম্পর্টেন্ট, এটা দেখবে। তাহলে তোমাদের মধ্যেই প্রশ্ন আসবে যে স্যার কোথায় এরকম দেখতে হবে, একটা যদি এক্সাম্পল দিয়ে দিতেন। নাও দিয়ে দিচ্ছি। এক্সাম্পল আমরা দেখতে পাবো সোলানেসিতে। সোলানেসি পড়েছিলাম না ক্লাস 11-এ? হ্যাঁ, মনে পড়ছে স্যার, একটু একটু স্যার মনে পড়ছে। ওখানে আমরা মরফোলজি ফ্লাওয়ারিং প্ল্যান্টস আমরা পড়েছিলাম সোলানেসি, পটেটো ফ্যামিলি, আলু ফ্যামিলি। তো এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসবে, আসার সম্ভাবনা খুবই কম, তবু জেনে রাখাটা ভালো, জেনে রাখলে ভবিষ্যতে কাজে লাগে যাবে। ঠিক আছে না? ওকে, চলো এবার এই ছবিটাকে একটু কিন্তু মন দিয়ে দেখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। তো এতক্ষণ আমরা যে পড়ছিলাম মাইক্রোস্পোরাঞ্জিয়া, তাহলে স্যার এগুলো কতগুলো সংখ্যায় থাকে? স্যার 4টে থাকে। ওকে, এটা দিয়ে স্যার কী তৈরি হয়? এটা আমার পোলেন স্যাকে পরিণত হয়, মানে পরাগথলি যার মধ্যে পরাগ থাকবে। বলবে স্যার কী করে মনে রাখবো? এ বাবু, তুমি বাড়ি থেকে স্কুলের জন্য বেরো, পিঠে ব্যাগ নিয়েই যাও না, বইপত্র খাতাপত্র থাকে না, ওর মধ্যে পেন্সিল বক্স থাকে না। তো ওই ব্যাগের মধ্যে কি থাকে? তুমি ব্যাগের মধ্যে তুমি বই দাও, ব্যাগ তোমার পেন্সিল বক্স থাকছে, খাতা থাকছে, সেরকম পরাগথলির মধ্যে পরাগ থাকে। হিন্দিতে আমরা কি বলি? থলিয়া। তো এটা হলো পরাগের থলিয়া। ঢুকেছে মাথায়? ওকে, চলো। তো এই যে 4টে যে অংশ আছে, এই 4টে অংশ আমাদের ভালো করে বুঝতে হবে। সবার উপরের কি অংশ থাকে? আমরা সবাই জানি, সবার উপরের অংশকে আমরা বলি এপিডার্মিস। তো এরও সবার উপরের অংশ এপিডার্মিস, দেখো লেখা রয়েছে। তারপরের অংশকে কি বলবো স্যার? এন্ডোডার্মিস না, এন্ডোথেশিয়াম। ওকে, তার নিচের অংশ কি থাকবে? তার নিচে আমাদের অংশ থাকবে মাঝখানের কিছু ফেলে দেওয়া অংশ। ফেলে দেওয়া মানে মাঝখানে রয়ে যাওয়া অংশ, সেটার নাম কি স্যার? ওটার নাম হলো মিডল লেয়ার, মধ্যবর্তী স্তর। হ্যাঁ,
ওটা হলো মিডিল লেয়ার। ও আর স্যার তার নিচে কি থাকবে? তার নিচে থাকবে আমাদের ট্যাপেটাম, যেটা আমাদের মাইক্রোস্পোরেঞ্জিয়াম এর খুব কাছাকাছি এবং এটাকে বিকাশ করতে সাহায্য করে, এটাকে ডেভেলপ করতে সাহায্য করে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের। ঠিক আছে না? তো তার মধ্যেখানে থাকছে আমাদের একটা কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হোমোজিনিয়াস টিস্যু থাকে, যেটাকে আমরা বলি স্পোরোজেনাস, সরি মাই টাং, এটা স্পোরোজেনাস টিস্যু রয়েছে, যেটা আমাদের এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের এনসিআরটিতে রয়েছে একদম লাইন। আমি তোমাদের বলছি কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হোমোজিনিয়াস সেল, আমি হোমোজিনিয়াস টিস্যু বলে ফেলেছিলাম, সরি ফর দ্যাট। তো এটা অবশ্যই কিন্তু মনে রাখবে। হোমোজিনিয়াস সেল মানে কি? একই প্রকারের কোষ, যার গঠন এবং কার্য একই প্রকারের হতে হবে, সেটাকে আমরা বলছি হোমোজিনিয়াস সেল, যেটাকে আমরা বলছি স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, এটা মনে রাখবে। আবার আমি শুরু করি তোমাদের স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে। এটা কীরকম হবে? এটা হবে ট্রান্সভার্স সেকশন, মানে আমি যদি টিএস কেটে দেখি তাহলে কি দেখতে পাবো? একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম তৈরি হবে, যেটা অনেকটা সার্কুলার হবে, মানে একটা বৃত্তাকার হবে, সার্কুলার ইন আউটলাইন হবে, এবং ইটস জেনারেলি সারাউন্ডেড বাই 4 ওয়াল লেয়ার্স, মানে 4টে লেয়ার রয়েছে। একদম বাইরের অংশকে বলবো এপিডার্মিস, তারপরে এন্ডোথেশিয়াম, মধ্যেখানে মিডল লেয়ার রয়েছে এবং একদম নিচে রয়েছে ট্যাপেটাম। তো এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা মনে রাখবো? অবশ্যই মনে রাখবো ট্যাপেটাম। ট্যাপেটাম হলো যেটা পরবর্তীকালে তোমার ডেভেলপিং পোলেন্স, এই জায়গাটা খেয়াল করো, ডেভেলপিং পোলেন্স, এবং দাস দে প্রোভাইড নারিশমেন্ট। নারিশমেন্ট মানে হলো তাকে পুষ্টি সরবরাহ করছে। কেন? কারণ ট্যাপেটাম সেলস হ্যাভ ডেন্স প্রোটোপ্লাজম অ্যান্ড মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস। এর প্রোটোপ্লাজমটা খুব ঘন এবং একাধিক নিউক্লিয়াসের মধ্যে থাকে। কেন এরকমটা হয়? কারণ মনে করো তুমি যদি একদিনে যদি তুমি 4 বালতি যদি কুয়ো থেকে জল তোলো, তোমার যতটা শক্তি লাগবে, তুমি একদিনে তো যদি 10 বালতি তোলো, পরিশ্রমটা তো বেশি লাগবে, শক্তি বেশি লাগবে। সেই কারণেই এই ট্যাপেটাম সেলে প্রোটোপ্লাজমটা খুব ঘন হয় এবং একের বেশি নিউক্লিয়াস থাকে, যেগুলো তাদের শক্তি তৈরি করতে সাহায্য করে। মনে থাকবে? ওকে। এবার এপিডার্মিস, এন্ডোথেশিয়াম এবং মিডল লেয়ার, তার কি কাজ করে? এগুলো সাধারণত প্রোটেক্টিভ করে এবং এটা অ্যান্থার যখন রিলিজ হবে পোলেনের, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। বোঝা গেছে? আচ্ছা, এবার অ্যান্থার যখন ইয়ং হয়, অনেক যখন ম্যাচিওর করেনি, সেই ক্ষেত্রে কীরকম হবে? এক গ্রুপ অফ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ টাইটলি প্যাকড হোমোজেনাস সেল থাকে, যেটাকে আমরা স্পোরোজেনাস টিস্যু, আমরা একটু আগেই আমরা পড়েছি। তো এই লাইনটা অবশ্যই দেখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবেও আসতে পারে, এবং তোমাদের বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। মানে অ্যান্থার যখন ইয়ং হয় তখন একটা গ্রুপ অফ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ এবং হোমোজিনিয়াস সেল থাকে। হোমোজিনিয়াস মানে যখন একই রকম সেল হবে, মানে তাদের বৈশিষ্ট্যটা এক প্রকারের হবে, সেটাকে আমরা বলি স্পোরোজেনাস টিস্যু, যেটা আমাদের একদম সেন্টারে দেখতে পাবো মাইক্রোস্পোরেঞ্জিয়ামের। ঠিক আছে, দেখো আমাদের নতুন স্লাইড আবার চলে এসেছে। এটা হলো মাইক্রোস্পোরোজেনেসিস। এটা কি করে হয়? দেখো একদম বাইরের অংশটা দেখা যাচ্ছে এখানে, এটা হলো আমাদের এপিডার্মিস, তারপরে রয়েছে এন্ডোথেশিয়াম, তারপরে রয়েছে মিডল লেয়ার, একদম মধ্যে রয়েছে ট্যাপেটাম, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ইয়ং অ্যান্থার রয়েছে, যেটা এখানে যে হোমোজিনিয়াস সেল, যেটাকে আমরা স্পোরোজেনাস টিস্যু বলছি, ওর মধ্যেখানে কিন্তু মাইক্রোস্পোরেঞ্জিয়াম আছে। কোন জায়গাটা স্যার? ওই যে কালো রঙের দেখানো রয়েছে, তীর চিহ্ন দেওয়া, ওই অংশটা। এবার ওখান থেকে প্রত্যেকটা যে স্পোরোজেনাস টিস্যু রয়েছে, ওটাই কিন্তু পরবর্তীকালে পোলেন তৈরি হবে, সেটাকে আমরা বলছি পোলেন মাদার সেল। এবার অনেক সময় যদি একটু ঘুরিয়ে আমাদের এমসিকিউ দেয়, বিশেষত নিটের কোশ্চেনে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জানতে চাইবে যে পোলেন মাদার সেলের প্লয়েডি লেভেলটা কত। এটা কিন্তু মনে রাখবে অবশ্যই 2n হয়। কত হবে? 2n। আবার বলছি, এটা কিন্তু 2n হয়। ঠিক আছে, এরপর এখানে কি হবে? মিওসিস না মাইটোসিস? মাইটোসিস তো হতে পারে না, এখানে মিওসিসই হবে। রিপ্রোডাক্টিভ অর্গ্যান, এখানে তো মিওসিসই হতে হবে। মিওসিস হওয়ার পরে এখানে 4 ক্লাস্টার্ড মাইক্রোস্পোর তৈরি হবে। এবার এই মাইক্রোস্পোরের প্লয়েডি কেমন হবে স্যার? অবশ্যই এটা কিন্তু হ্যাপ্লয়েড হবে, মানে সিঙ্গেল এন। পরবর্তীকালে এইটা আবার যখন ম্যাচিওর হবে, এটা যখন ডিহাইড্রেট হয়ে যাবে, তখন কেমন হবে? ওখান থেকে আবার 4টে আলাদা আলাদা দেখো মেল গ্যামেটোফাইট তৈরি হয়েছে।
এই মেল গ্যামেটোফাইটকে আমরা কি বলছি? পোলেন গ্রেইনস। এই পোলেন গ্রেইনসগুলো কীরকম দেখতে হয় স্যার? এইগুলো দেখো আমাদের এখানে, দেখো এইটা সাধারণত 25 থেকে 50 মাইক্রোমিটার ডায়ামিটারের হবে, ঠিক আছে? এর বাইরে দুটো অংশ, একটা এক্সাইন একটা ইন্টাইন। এক্স কী করে মনে রাখবো? এক্স আমাদের নামটা শুনলেই স্যার মনে ব্যথা লাগে, কিন্তু এখানে ব্যথা লাগলে হবে না। এটা শুনলে যদি মনে ব্যথা লাগে তাহলে পরীক্ষায় আরও বেশি, আরও বড় রকমের ব্যথা পেতে হবে, সুতরাং আমরা সেই চান্স নেব না, ঠিক না? তাহলে চলো, এক্সাইন মানে এক্স মানে হলো এখানে বাইরে, এক্স মানে হলো আউটার লেয়ার, একটু শক্ত হতে হবে। মনটাকে শক্ত করো, মনটাকে শক্ত করলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এক্সাইনটা হলো যেটা স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়, মনে থাকবে স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়, খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আর তার নিচের অংশ কি ছোটো ভাই? তার নাম হলো ইনটাইন। ইন মানে ইন, ভেতরে ঢুকে গেছে, ইনার। এবং এটা ঠিক হবে না থিন হবে? কি বলো? থিন, হ্যাঁ। এবং এটা কন্টিনিউয়াস লেয়ার। এটা স্যার কী দিয়ে তৈরি হয়? এটা হয় সেলুলেস, পেকটিন। আমি পড়ানোর সময় আগে বলেছিলাম যেগুলো এনজাইম থাকে ওগুলোর নামের পরে এস লাগে, এটাও মনে রাখবে এস রয়েছে বলে, ঠিক আছে? এস, ইয়েস স্যার, ঠিক আছে। তো সেলুলেস এবং পেকটিন দিয়ে তৈরি হয়। স্যার 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 এই যে স্যার স্পোরোপোলেনিন রয়েছে লেখা জার্ম পড়ে, আরে বাবা, এই বাবুরা, স্পোরোপোলেনিন জার্ম পড়ে থাকে না, এটা মনে রাখো। স্পোরোপোলেনিন ইজ অ্যাবসেন্ট ইন জার্ম পোর। স্পোরোপোলেনিনটা অ্যাকচুয়ালি কি? এটা হলো বিভিন্ন রকমের অলঙ্করণ দেখা যায়, বিভিন্ন রকমের অর্নামেন্টাল, আমরা যেরকম গায়ে পড়ি সেই রকম অনেকটা ভাবলে কিন্তু এখানে হবে না। এইখানে অর্নামেন্টাল মানে হলো বিভিন্ন রকমের গঠন দেখা যায়, বিভিন্ন ধরনের গঠন, অলঙ্করণ। তো যেখানে জার্ম পোর রয়েছে, পোর শব্দের অর্থ কি? ছিদ্র। তো এইখানে স্পোরোপোলেনিন থেকে কী কাজ হবে? এখানে তো দরকার নেই, দরকার হলো বাইরে এক্সাইনে। সব ফল কি কাঁটাযুক্ত? একদমই নয়, কিন্তু যে ফলগুলো কাঁটাযুক্ত সেইগুলো কিন্তু হার্বিভোর যেগুলো রয়েছে, যেগুলো প্রাণীরা ফল খায়, সেইগুলো কিন্তু কাছাকাছি আসে না, কোনো প্রাণীর আক্রমণ থেকে কিন্তু নিজেকে রক্ষা করে নেয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এক্ষেত্রে অনেকটা সেই রকমই। এটা হলো অলঙ্করণ যত সুন্দর হবে তত এর প্রতি আকৃষ্ট বেশি হবে। স্যার এবার স্পোরোপোলেনিন সম্পর্কে একটু বলে দিন। স্পোরোপোলেনিন সম্পর্কে যেটুকু আমাদের জানতে হবে নিটের পার্সপেক্টিভে, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল নোন উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, স্ট্রং অ্যাসিড এবং অ্যালকালি। মানে প্রচণ্ড স্ট্রং অ্যাসিড অ্যালকালিতেও এটা ক্ষতিগ্রস্ত হয় না, এটা টিকে যায়, যে সয় সেই রয়, একদম। সো নো এনজাইম ক্যান ডিগ্রেড স্পোরোপোলেনিন ইজ সো ফার নোন। এটা কিন্তু এখন অবধি জানা যায়নি যে স্পোরোপোলেনিন কোনো এনজাইমের মাধ্যমে নষ্ট করা যায় কি যায় না। তো যদি নিজের হৃদয় বানাতে হয় স্পোরোপোলেনিনের মতো বানাও, শত আঘাতেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? জোকস অ্যাপার্ট। চলো, তো পোলেন্স কীরকম হবে? পোলেন্স কিন্তু আমরা মনে রাখবো ফসিলস হিসাবেও রয়ে যায় অনেক সময়। জানো তো ফসিল কি? কে জানে না? হাত তোলো। কে ফসিল মানে জানে না? জানো না ফসিল মানে? ফসিল কি? সেই পাললিক শিলা ক্লাস 7-এ পড়েছিলাম, তার মধ্যে কিছু কিছু প্রাণীর অবশেষ রয়ে যায়, উদ্ভিদের অবশেষ রয়ে যায়, সেটা ফসিল ছিল। তো এটা বিভিন্ন যে প্যাটার্ন আমরা ডিজাইন লক্ষ্য করবো, এগুলো কিন্তু খুব ফার্দার স্টাডিজের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড। এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম আমরা যেটা দেখছি, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট হিসেবে মনে রাখতে হবে, ঠিক আছে?
এই মাইক্রোস্পোরেঞ্জিয়াম প্রত্যেকটার মধ্যে অসংখ্য পোলেন্স রয়েছে, যেটা যখন পরাগরেণু সম্পন্ন হয় সেই সময় বা বায়ুর মাধ্যমে, পরে বলবো, বায়ুর মাধ্যমে, জলের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু ডেইজ হয়ে যায়, বেরিয়ে যায়। ঠিক আছে না? তো এই যে দেখো এখানে রয়েছে এক্সাইন রয়েছে, ইনটাইন রয়েছে, এগুলো আমরা সব দেখেছি। এবার আমরা এখানে জানবো যে দুটো সেল রয়েছে, একটা ভেজিটেটিভ সেল, একটা জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা কীরকম একটু বড় হয় আর জেনারেটিভ সেলটা একটু স্মল হয়। মনে রাখবে, যেখানে আমরা খাবার দাবার জমিয়ে রাখতে পারবো সেই জায়গাটা একটু বেশি হওয়া দরকার। বেশি না রাখলে কিন্তু খাবার জমবে না। যে কোনো জিনিস রিজার্ভ রাখার জন্যে কিন্তু একটু বেশি জায়গা লাগে। তো ভেজিটেটিভ সেল তো বড়, ওখানেই আমরা সমস্ত খাবার রেখে দেবো। ঠিক আছে? এবং ইররেগুলার নিউক্লিয়াসের মধ্যেই আমরা দেখতে পাবো। আর জেনারেটিভ সেলের মধ্যে কি দেখতে পাবো? এটা সাইটোপ্লাজমের মধ্যে যেন ভেসে বেড়াচ্ছে, এবং এর মধ্যে স্পিন্ডল শেপড ডেন্স প্রোটোপ্লাজম নিউক্লিয়াসও পাবো। এটা ইম্পর্টেন্ট, মনে রাখো, মনে রাখো, মনে রাখো। মনে থাকবে বাবুরা? চলো, তো মনে রাখতে হবে ভেজিটেটিভ সেল বিগার দেন দ্য জেনারেটিভ সেল। নোটে দেখো লেখা রয়েছে, তোমরাও লিখে নাও। এবং অ্যাসিমেট্রিক স্পিন্ডল ফর্মেশন দেখা যায়, অসম, এবং ওখানে সেল ডিভিশনও দেখা যায়। ঠিক আছে? আর এটা মনে রেখো, পোলেনটা কিন্তু গ্যামেটোফাইট, ইম্পর্টেন্ট ফর কনসেপচুয়াল পার্সপেক্টিভ বলছি, পোলেন কিন্তু গ্যামেটোফাইট। ঠিক আছে? আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট নোট, কি নোট করব? 60% অ্যাঞ্জিওস্পার্ম পোলেন কেরম হয়? 2 সেল স্টেজ দেখা যায়, মানে একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এনসিআরটিতে রয়েছে, পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। আর স্যার 60% তো স্যার হয়ে গেল, স্যার বাকি 40% ওটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব, 3 সেল স্টেজ। ঠিক আছে? চলো চলো আমাদের নেক্সট স্লাইড চলে এসছে, পোলেন ভায়াবিলিটি এবং ইম্পর্টেন্সের উপরে। পোলেন কোথায় থাকে স্যার? স্টিগমা, জানি আমরা স্টিগমায় থাকে, এবং ওইখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে এবং একটা হিউমিডিটি লাগে। সেটার উপরে ডিপেন্ড করে, মানে যখন এর মধ্যে কোনো রকমের পলিনেটার আসবে, সেটা যে কোনো কিছু হতে পারে, ব্যাট হতে পারে, বার্ড হতে পারে, কোনো ইনসেক্ট হতে পারে। ঠিক আছে না? এমনকি হিউম্যানের মাধ্যমে অনেক সময় হয়, মানুষের দ্বারা অনেক সময় নিষেক করানো যায়, পরাগযোগ হয়। আমরা জানি, আমরা টেনে পড়েছিলাম স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। তো তার মাধ্যমে কিন্তু পোলেন আমরা ট্রান্সফার করতে পারি। এবার ইম্পর্ট্যান্ট আমরা কি জানবো? যে পোলেন ভায়াবিলিটি, মানে কত সময় পর্যন্ত এটা সঠিকভাবে থাকে, ঠিকঠাকভাবে আমরা নিষেক কাজ করতে পারবো, পরাগযোগ হবে। যেরকম ধরো বিভিন্ন রকম যে সিরিয়ালস, মানে যেগুলো পালসেস রয়েছে আমাদের খাদ্যদ্রব্য, রাইস, হুইট, এগুলো 30 মিনিটস মানে আধ ঘন্টাই থাকে। কিছু কিছু আছে যেগুলো মাস রয়ে যায়, 1 মাস পর্যন্ত পোলেনগুলো তাজা থাকে, সতেজ, আমুল তাজা, দুধের রাজা। কিন্তু এখানে পোলেনের রাজাকে 3টে ফ্যামিলি, কী কী? সোলানেসি, রোজেসি, লেগুমিনোসি। এগুলো সব আমরা পড়ে এসেছি স্যার 11 একদম মরফোলজি ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, আমরা এগুলো সব দেখে গিয়েছিলাম। রোজেসি পড়েছি, রোজেসি তো পড়িনি, কিন্তু আমরা মনে রাখবো এই 3টে। সোলানেসি, লেগুমিনোসি তো আমরা জানি, রোজেসি সম্পর্কে আমরা অত ডিটেলস জানি না। এটা রোজ ফ্যামিলি, এইটা রোজের ব্যাপার, এটা আমরা রোজ রোজ তো বলবো না, সুতরাং আমরা এখনই জেনে নিই। সোলানেসি, রোজেসি, লেগুমিনোসি, এটা কিন্তু মান্থ পর্যন্ত রয়ে যায়। ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে, নিটে বহুবার এসেছে, আসতেই পারে। ঠিক আছে? আর পোলেনটা স্যার কেমন হবে? রিচ ইন নিউট্রিয়েন্টস, তার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস থাকবে, যেটা আমরা সাপ্লিমেন্ট হিসেবে অনেকে খেতে পারি। পোলেন আমরা স্টোরও করতে পারি ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে। কত টেম্পারেচার হতে হবে? -196 ডিগ্রি সেলসিয়াস। কী দেব? লিকুইড নাইট্রোজেন দেব। লিকুইড নাইট্রোজেন যদি আমরা দিই, তাহলে পোলেন ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? যেমন ধরো কিছু কিছু প্ল্যান্টস রয়েছে, যেমন ধরো পার্থেনিয়াম, ক্যারট গ্রাস আমরা এটাকে বলি। এইটা অনেক সময় অ্যালার্জি করে, রেসপিরেটরি ডিসঅর্ডার যেরকম অ্যাজমা,
শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এরকমের কিছু রোগ হতে পারে। এবার চলে আসি পরবর্তী অংশে। অল কার্পেলস আর পিস্টিলস ইন এ ফ্লাওয়ার কনস্টিটিউট গাইনোইশিয়াম, যেটাকে আমরা কিন্তু বলি গাইনোইশিয়াম। গাইনোইশিয়াম মানে গর্ভকোষের চক্র, ঠিক আছে? তো গাইনোইশিয়ামের মধ্যে আমরা কি দেখতে পাবো? এর মধ্যে একটা সিঙ্গেল কার্পেল থাকলে আমরা এটাকে বলবো মনোকার্পেলারি। মনো মানে এক, ওয়ান, মাত্র এক, অনলি এক। তো মনোকার্পেলারি কন্ডিশন যখন হবে সেটা তখন আমরা বুঝবো যে সিঙ্গেল একটাই কার্পেল আছে। আর যদি স্যার একের বেশি অনেকগুলো থাকে তাহলে বলবো মাল্টি কার্পেলারি। আমরা সব এগুলো কিন্তু মরফোলজিতে পড়ে এসেছি 11-এ। তো মাল্টি কার্পেলারি কন্ডিশন কখন হবে? দুই কেসে হতে পারে। কার্পেল যদি ফ্রি থাকে, একদম ফ্রি, কেউ কারোর সাথে টাচে নেই, দুই ভাই দোনো আলাক, এরকম যদি হয় জুদা জুদা, তাহলে হয়ে যাবে অ্যাপোকার্পাস। অ্যাপো মানে আলাদা। স্যার এক্সাম্পল হলো মাইকেলিয়া, চাপা। আমি তোমার চাপ দিচ্ছি না, শুধু বলছি যে চাপা ফুল। হ্যাঁ, চাপা মানে অন্য কিছু ভেবো না ভাই। মাইকেলিয়া এক ধরনের ফুল। কি করে মনে রাখবো? মাইকেল লিভস ফ্রিলি। স্যার মাইকেল মধুসূদন দত্ত, মনে করতে পারো মাইকেল মধুসূদন দত্ত, বা তোমার যদি কোনো বন্ধু থাকে মাইকেল নেমে, তাও হতে পারে। মাইকেল লিভস ফ্রিলি, একদম ফ্রিলি আছে, একদম বিন্দাস। তো মাইকেলিয়া হলো অ্যাপোকার্পাসের এক্সাম্পল। ওকে স্যার, আরেকটা কি বললেন? আরেকটা এখনো বলিনি, বলবো। একটা হলো কার্পেলস ক্যান বি ফিউজ টুগেদার। ধরো একদম বন্ধু, একদম একসাথে আছে, একদম জিগড়ি দোস্ত, সেটা হলো কার্পেল একদম জুড়ে আছে, সেটা হলো সিনকার্পাস। সিন মানে জুড়ে আছে। এক্সাম্পল পেপাভার। পেপাভার এক রকমের গাছ, ফুল দেখা যায়, সুন্দর ছবি দেওয়া আছে এনসিআরটিতে। কী করে মনে রাখবো? পেপা, পাপা, পাপা বাবা। পাপা কিপস ফ্যামিলি টুগেদার। বাবা পরিবারকে একভাবে রেখেছে, জয়েন্ট ফ্যামিলি, একদম সুন্দর, দারুণ একেবারে। মনে থাকবে তাহলে অ্যাপোকার্পাস আর সিনকার্পাস দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে সুন্দর ছবি দেওয়া রয়েছে পিস্টিল কার্পেলের। ইট হ্যাজ 3 parts, নেমলি স্টিগমা, স্টাইল আর ওভারি। একদম স্টিগমা দেখো, গর্ভমুণ্ড, ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর পোলেন গ্রেইনস। অনেক সময় আমরা দিই স্টেটমেন্ট বেসড কোশ্চেনে, বাচ্চা ঘাবড়ে যায়, তুমি ঘাবড়াবে না। তারপর হলো স্টাইল, একটা সরু সুতোর মতো অংশ যার মাধ্যমে পোলেনটা চলে আসে। লেন্থ, স্লেন্ডার টিউব দ্যাট কানেক্টস স্টিগমা আর ওভারি, একেবারে জাংশন ব্রিজের মতো কাজ করছে। তারপরে রয়েছে ওভারি। ওভারিটা একদম বেসাল, বাজড হয়, সোলেন পার্ট থাকে যার মাধ্যমে নিষেক সম্পন্ন হয়, ফার্টিলাইজেশন হয়, এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? এবার দেখো রয়েছে নেক্সট স্লাইডে টাইপস অফ পলিনেশন। এই যে টাইপস অফ পলিনেশন কয় রকমের রয়েছে? বেসড অন সোর্স অফ পোলেন। পোলেনটা কোথা থেকে এসেছে তার সোর্স, তার উপরে ভিত্তি করে পলিনেশন 3 টাইপস: অটোগ্যামি, জেইটোনোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি, ঠিক আছে? ওকে স্যার, অটোগ্যামি মানে অটোমোট, অটো পাইলট, সব নিজে অটো চলছে। এটা আমাদের বাড়ির সামনে যে অটো যায় সেই অটো নয়। অটো মানে হলো নিজে থেকে, স্বয়ংক্রিয়, স্বপরাগযোগ, নিজে নিজে, সেলফ পলিনেশন লেখাই আছে, দেখে নাও, ইম্পর্ট্যান্ট। তার মানে কাকে আমি বলবো, ইংলিশে কি বলবো? ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যানাদার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ার। একই গাছের যখন একটা স্টিগমার মধ্যে আরেকটার মধ্যে যখন গিয়ে পড়ছে, মানে যখন আমাদের পোলেন যখন স্টিগমার মধ্যে গিয়ে পড়ছে, একটাই ফুলের, একটা আমাদের পরাগরেণু যখন আমাদের গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ছে, বাংলায় সেটাকে আমরা বলবো স্বপরাগযোগ, অটোগ্যামি, ঠিক আছে? জেইটোনোগ্যামি মানে ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যানাদার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট। একটাই গাছ, একটাই জবা গাছের একটা ফুলের থেকে আরেকটা ফুলের মধ্যে যাচ্ছে, মানে একটা পরাগধানী থেকে পরাগরেণু আর একটা ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে, সেটা হলো একটাই গাছের মধ্যে হবে, সেটা হলো জেইটোনোগ্যামি। যদি একটা গাছের একটা ফুলের মধ্যেই হয় সেটা হবে অটোগ্যামি। একটা গাছেরই আলাদা আলাদা ফুলের মধ্যে যদি হয়
সেম প্ল্যান্টের একটাই গাছে আলাদা আলাদা ফুল, সেটা জেইটোনোগ্যামি। ওকে, তাহলে জেনোগ্যামি কি আর বলতে লাগবে? নিশ্চয়ই বুঝে গেছো, আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা ফুল। ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যানাদার টু স্টিগমা অফ ডিফারেন্ট ফ্লাওয়ার, আলাদা আলাদা ফুলের মধ্যে যখন হবে সেইটা একদম ঠিক। দেখো সুন্দর করে ছবি দিয়ে বোঝানো আছে। আরেকটা আমি যদি বলি তাহলে কি বলবো, ইন ফ্লাওয়ার উইথ এক্সপোজড অ্যান্ডার আর একটা হলো তোমার কি স্টিগমা, মানে কমপ্লিট যদি অটোগ্যামি হয় সেটা কিন্তু আমরা খুব রেয়ার দেখতে পাবো, জেনেটিক্যালি ডিফারেন্ট পোলেন পাবো না, মানে জিনগত দিক থেকে আমি আলাদা রকমের পোলেন কখনোই পাবো না, কিন্তু বেটার ভেরিয়েশনও পাবো না, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর জেইটোনোগ্যামির ক্ষেত্রে জেনেটিক্যালি ভেরিয়েশন আমি পেতেই পারি, কারণ যেহেতু আলাদা আলাদা পোলেন আসছে সেই কারণে। আর জেনোগ্যামির মধ্যে ক্রস পলিনেশন মানে ইতর পরাগযোগ কিন্তু হবে, এবং এখানে জেনেটিক্যালি ডিফারেন্ট পোলেন পাবো, যেটা আমরা অ্যাকচুয়ালি চাই। আমাদের আমাকে একটা কথা বলো, আমাদের সকলকে কি একরকম দেখতে? না। সকলের নাম একরকম? না। সবার বাড়ির ঠিকানা আলাদা, সবার ব্যবহার আলাদা, সবার হাতের লেখার ধরন আলাদা, কথা বলার প্রক্রিয়া আলাদা, ধরন আলাদা, ব্যবহার আলাদা। আমরা বাজারে যাই যখন, আমরা যে সমস্ত মাছগুলো দেখি সেগুলো সব কি একরকমের? হতে পারে সব হয়তো রুই মাছ, কাতলা মাছ, যারা তোমরা নাও, সব কি একরকম দেখতে? না, কিছুটা হলেও ভেরিয়েশন রয়েছে। তো ফুলের ক্ষেত্রে ভেরিয়েশন কেন থাকবে না? আর ভ্যারিয়েশনটা আমাদের দরকার। আমরা যখন দোকানে যাই কাপড় কিনতে, তখন আমরা তো বলি যে আমাদের এটা পছন্দ হচ্ছে না, তো দোকানদার কী করে? আরেকটা ভ্যারাইটির কাপড় দেখায়, আরেকটা জামা দেখায়, বা প্যান্ট দেখায়, বা শাড়ি দেখায়। তো যার কাছে যত বেশি ভ্যারাইটি থাকবে তার কাছেই তো তত বেশি লোক যাবে। বুঝতে পারলে বাবুরা? এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার একটু আমরা এজেন্টস অফ পলিনেশনও দেখব। এজেন্টস অফ পলিনেশন দু রকমের হয়, অ্যাবায়োটিক এবং বায়োটিক। অ্যাবায়োটিক কীরকম করে হয়? সাধারণত দু প্রকারের হয়, বাই উইন্ড, বাই ওয়াটার, মানে জলের মাধ্যমেও হয়, যেটাকে আমরা বলি হাইড্রোফাইলি। আরেকটা হয় বায়ুর দ্বারা, যেটাকে আমরা বলি অ্যানিমোফিলি, ঠিক আছে? আর বায়োটিক এজেন্টস সাধারণত আমরা এখানে তিনটে ধরেছি, কিন্তু আরও অনেক রকমের হতে পারে। ইনসেক্টের দ্বারা হয়, পতঙ্গের দ্বারা অ্যান্টিমোফিলি। অ্যান্টিমো মানে অ্যান্টেনা রয়েছে যার। অ্যান্টেনা কার আছে স্যার? স্যার অ্যান্টেনা আমার বাড়ির ওয়াইফাইয়ের আছে, স্যার আমার বাড়ির টিভির রয়েছে অ্যান্টেনা, ওটা তো আছে, কিন্তু ইনসেক্ট পতঙ্গদের অ্যান্টেনা আছে না, ওইটা দিয়ে মনে রাখো। ইনসেক্টদের আছে অ্যান্টিমোফিলি। ওকে, বার্ডসকে আমরা বলি অরনিথোফিলি। অরনিথোফিলি আমরা যখন ছোটোবেলায় পড়তাম ক্লাস 9-এ, একটা আমাদের গল্প ছিল সালিম আলী, তিনি অরনিথোলজি নিয়ে পড়েছেন, মানে পাখি বিশারদ, ঠিক আছে? তো বার্ডস হলো অরনিথোফিলি। ব্যাট মানে স্যার ক্রিকেটের ব্যাট? আরে বাবা না, এ বাবু, ব্যাট মানে হলো এখানে বাদুর, চমকাদার, চীনারা খায় না ব্যাট, সেই ব্যাট। এটা হলো কাইরেপ্টোফিলি, মনে থাকবে, কাইরেপ্টোফিলি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবে জেনে রাখা ভালো। প্রাইমেটসদের দ্বারা হয়, রেপটাইলসদের দ্বারা হয়, ঠিক আছে? ওকে, তো কীভাবে হয় বায়োটিক? এটা ওয়াইন্সের মাধ্যমে হতে পারে, ওয়াটারের দ্বারা হতে পারে। যদি বায়োটিক হয় তাহলে আমরা কেমনভাবে দেখতে পাবো? আমরা দেখতে পাবো মৌমাছির দ্বারা প্রচুর পরিমাণে হয়। অ্যানিমোফিলিক ফ্লাওয়ার্স ইউজুয়ালি হ্যাভ সিঙ্গেল ওভিউল ইন ইচ ওভারি নিউমারাস ফ্লাওয়ার্স। আর প্যাক্ট ইন ইনফ্লোরেসেন্স, খুব ইম্পর্ট্যান্ট লাইন এটা, এনসিইআরটিতে মনে রাখতেই হবে। হেয়ার ফ্লাওয়ার্স প্রডিউস লার্জ নাম্বার অফ লাইট অ্যান্ড নন স্টিকি পোলেন্স টু বি ক্যারিড বাই উইন্ড। তো যেগুলো মনে করো যে সূর্যের আলোর মাধ্যমে যেগুলো হয়, আমরা তো জানি শালা সংশ্লেষের ফলে আমরা শর্করা জাতীয় খাবার পাই, সেটা তো লাইট ছাড়া হবে না, অক্সিজেন ছাড়া হবে না, কার্বন ডাইঅক্সাইডও লাগে, জল প্রয়োজন হয়। তো যে ধরনের উদ্ভিদগুলো আলোর মধ্যে রয়েছে, নন স্টিকি পোলেন যেগুলোর হয়, পোলেনটা নন স্টিকি এন্ড হবে। এটা সাধারণত স্টেমেন এক্সপোজড হবে, মানে বাইরে থেকে এর যে পরাগ রেণুগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। ফর ইজি ডিসপার্সাল অফ পোলেন হবে, এবং পোলেনগুলো সহজেই কিন্তু বেরিয়ে যেতে পারে বায়ুর প্রবাহে, কিন্তু এটা ভেসে যেতে পারে, মনে থাকবে। আর কি কি ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবো এখানে? স্টিগমা লার্জ এবং ফিদারি হবে, লার্জ এবং ফিদারি স্টিগমা হবে। ফিদারি মানে
পালক দেখেছো গাছ, আমাদের পাখির পালক, ঠিক সেই রকম ফিদারই হবে, ফেদার। যদি পোলেনের মধ্যে যদি ফিদার থাকে তাহলে কিন্তু অনেকটা ভেসে যেতে পারে, যেটা পোলেনটা ধরতে পারে। কিন্তু স্যার স্টিগমা আমাদের যদি লার্জ এবং ফিদারি হয়, স্টিগমা যদি লার্জ এবং ফিদারি হয় তাহলে যখন পোলেন ভেসে ভেসে আসবে সহজেই ধরে নিতে পারবে। এটা এই কারণেই হয়। দিস ভেসেলস অফ কর্ন কভার অ্যাকচুয়ালি এটা হবে স্টিগমার স্টাইল, দেখে নেবে এটা। এবং দ্যাট ওয়েভ ইন উইন্ড টু ট্র্যাপ পোলেন, খুব ইম্পর্ট্যান্ট এটা দেখবে। কার মধ্যে দেখতে পাবো? উইন্ড পলিনেশন। উইন্ড মানে হলো বায়ুর মাধ্যমে যেগুলো পরাগযোগ হয়। কোথায় হয়? গ্রাসেস মানে ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে আমরা এটাকে বেশি পরিমাণে দেখতে পাবো। ঠিক আছে, এসে গেছে আমাদের নতুন স্লাইড, দেখতেই পাচ্ছি। তো এবার আমরা পড়ব জলের মাধ্যমে কি করে পলিনেশন হচ্ছে। এটা হলো হাইড্রোফাইলি। ইট ইস কোয়াইট রেয়ার অ্যান্ড ইজ শোন বাই অ্যারাউন্ড 30 জেনেরা। এটা মার্ক করো, 30 জেনেরা, মোস্টলি মোনোকট, মানে যারা একবীজপত্রী মোনোকটের মধ্যে দেখতে পাবো। কীরকম? হাইড্রিলা ভ্যালিসনারিয়া, এই দুটোই কিন্তু ফ্রেশ ওয়াটারে দেখা যায়। আর একটা হলো জস্টেরা, যেটা কিন্তু সিগ্রাসেস হিসেবে আমরা এটাকে মানি, এবং এটা ম্যারিন মানে সামুদ্রিক। তো লোয়ার প্ল্যান্ট যেরকম ধরো অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ওয়াটার ইজ রেগুলার মিডিয়াম টু ট্রান্সপোর্টের আমাদের ফিমেল গ্যামেটের, না মেল গ্যামেট? মেল গ্যামেট। এই চিহ্নটা খেয়াল করো, এটা হলো মেল চিহ্ন, এটা ফর মেল। ঠিক আছে, কেন? কারণ স্পার্ম যাচ্ছে। যদি প্লাস থাকতো তাহলে এটা আমরা বলতাম এটা ফিমেল। মেল গ্যামেটের ক্ষেত্রে, মানে যেটা আমরা বলি স্ট্যামেনের ক্ষেত্রে, পোলেনের ক্ষেত্রে, এটা কিন্তু ওয়াটারের মাধ্যমেই কিন্তু এটা হয়। তারপরে কি বলছে? পোলেন অফ ওয়াটার পলিনেটিং স্পিসিস আর কভার্ড উইথ মিউসিলাজিনিয়াস কভারিং টু প্রিভেন্ট পোলেন ফ্রম ওয়েটিং। তাহলে মনে রাখতে হবে পোলেন যেটা ওয়াটার পলিনেটিং স্পিসিসের মধ্যে মিউসিলাজিনিয়াস একটা কভারিং থাকে, যেটা যাতে জলের মধ্যে যাতে ভিজে না যেতে পারে। ওকে, নট অল অ্যাকোয়াটিক প্ল্যান্টস ইউজ ওয়াটার ফর পলিনেশন। যেগুলো জলের মধ্যেই থাকে, নট নেসেসারি যে সবাই কিন্তু ওয়াটার তাদের দরকার হবে পলিনেশনের জন্য। যেরকম ধরো ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি, এটা খুব ইম্পর্ট্যান্ট, নিটে অনেকবার এসেছে এবং এটা কিন্তু আসার মতো ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, মার্ক করো। ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি কিন্তু come over the level of water and show entomophily বা anemophily। ঠিক আছে, এক্সাম্পল হলো ভ্যালিসনারিয়া, এবং যেটা সারফেস পলিনেশন আমরা যার মধ্যে দেখতে পাবো। এটা আমরা সিগ্রাসেস, যেরকম ধরো জস্টেরা, এটা রিবন লাইক পোলেন্স আমরা দেখতে পাবো, যেটা জলে বেরিয়ে যায়। তো ওয়াইন্ড আর ওয়াটার পলিনেটিং প্ল্যান্টস ডু নট প্রডিউস নেকটার, এর মধ্যে কিন্তু মকরন্দ থাকে না। অ্যান্ড আর নট কালারফুল, এটা কিন্তু রঙিন নয়। এটা কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে এবং ট্রু ফলসেও আসতে পারে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই কিন্তু যতটা অবধি পড়ানো হলো অবশ্যই দেখবে। তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে, জানাবে।